হাই বন্ধুরা, ডাব্লিউবিএসএসসি 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি স্টুডেন্টের জন্য আজকের খুবই একটি সুখবর। কারণ তোমাদের দীর্ঘ 10 বছর অপেক্ষার অবসান ঘটল। কারণ দীর্ঘ 10 বছর থেকে ডাব্লিউবিএসএসসি পর্ষদ থেকে কোনো কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়নি। তো আগামীকাল মধ্যরাতে পর্ষদ থেকে তোমাদের কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়ে গেল এবং তোমাদের এই নতুন গ্যাজেট অনুযায়ী কি কি সিলেবাস আছে, নম্বর বিভাজন কি আছে, কারা কারা বসতে পারবে, সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। তোমরা ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এবং লাইক ও শেয়ার করে দাও বন্ধুদের কাছে, যাতে তারা ইনফরমেশনটা পেয়ে যেতে পারে। এই কলকাতা গ্যাজেটটি তোমরা লক্ষ্য করো, এটি মূলত থার্সডে 29/2/25। তো এটা 2025 সালে কালকেরই থার্সডে মূলত প্রকাশিত হয়েছে। এতদিন তোমরা বিভিন্ন ইউটিউবার থেকে বিভিন্ন গোপন সূত্রে খবর শুনতে এবং বিভিন্ন জন বিভিন্ন রকম বলতো। তো আজ মূলত পর্ষদ থেকে অফিসিয়াল কলকাতা গ্যাজেট প্রকাশিত হয়েছে। তোমরা সব কিছু ডিটেলসে জানতে পারবে এই নোটিফিকেশনের মাধ্যমে। এখানে মূলত যারা ফ্রেশ ক্যান্ডিডেট আছে বা নতুন ক্যান্ডিডেট, তাদের অনেকটাই পিছিয়ে দেওয়া হয়েছে। কারণ যারা এক্সপিরিয়েন্স বা টিচিং করতো তাদের ক্ষেত্রে 10 মার্কস দেওয়া হয়েছে, সেক্ষেত্রে অনেকটাই বেশি। তো আমি এখানে এই নোটিফিকেশন অনেকটাই বড়, তো আমি যেখানে যেখানে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্স আছে তোমাদের জন্য সেটাই তুলে ধরবো। মূলত ফার্স্ট চলে যাই 7 পারা। এখানে দেখো, এখানে এই যেটা আছে যে দ্য রিপোর্ট মেনশনড অ্যাবভ শ্যাল বি সেন্ট টু দ্য সেন্ট্রাল কমিশন ইন দ্য ফলোইং ম্যানার। Finally, before the data publication of the interview list, the shall be termed as the final vacancy, which may increase or decrease in comparison to the indicative vacancy. মানে ফাইনাল মেরিট লিস্ট আসার আগে পর্যন্ত ভ্যাকান্সি বাড়তে পারে, কমতেও পারে। Provided that the said state government shall take a step prior to sending report on final vacancy to the board to freeze and or de-notify such vacancies from transfer process of assistant teacher. তো এটা ফাইনাল মেরিট লিস্ট হওয়ার আগে পর্যন্ত স্টেট গভর্নমেন্ট সেটা পর্ষদের কাছে ভ্যাকান্সি সেটা বাড়াতে পারে, কমাতে পারে, সেই লিস্টটা জমা দেবে। এই ভ্যাকান্সি বাড়া বা কমার পরে সেখানে আর কোনো কেস করা যাবে না, বা সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। এরপর যে টপিকটা চলে যাব সেটা হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট, যেটার জন্য অনেকটা ঝড় উঠে গিয়েছিল, সেটা আমি এখন বলবো। ভ্যালিডিটি অফ প্যানেল। এখানে লক্ষ্য করো তোমরা কি, ইচ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট শ্যাল রিমেইন ভ্যালিড ফর 1 year ফ্রম দ্য ডেট অফ ফার্স্ট কাউন্সিলিং। মানে ফার্স্ট কাউন্সিলিংয়ের পর থেকে এই প্যানেলটা 1 বছর ভ্যালিডিটি থাকবে বা 1 বছর ভ্যালিড থাকবে। তারপরে বলছে দ্য সেন্ট্রাল 16 নম্বর প্রিজার্ভেশন অফ ওএমআরসি। এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা কোড নিয়ে খুব তোলপাড় হয়েছিল। দ্য ওএমআরসি অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডেস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ার অফ দ্য প্যানেল। বলছে প্যানেলটা এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 2 বছর ওএমআরসি সংরক্ষণ করে রাখা হবে এবং তারপরে ডেস্ট্রয়েড করে দেওয়া যেতে পারে। তারপর বলছে দ্য স্ক্যান্ড ইমেজ অফ দ্য ওএমআর সিট শ্যাল বি প্রিজার্ভড ফর 10 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ার অফ দ্য প্যানেল। এটা খুবই ইম্পর্টেন্ট অফ ওএমআর সিট। বলছে কি যে দ্য ওএমআর সিট অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডেস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ার অফ দ্য প্যানেল। বলছে প্যানেলের পরে 2 বছর এই ওএমআর সিট সংরক্ষণ করা হবে, তারপরে এটা ডেস্ট্রয়েড করে দেওয়া যেতে পারে, সেটা সমস্যা নেই। তারপর বলছে দ্য স্ক্যান্ড ইমেজ অফ দ্য ওএমআর সিট শ্যাল বি প্রিজার্ভ ফ্রম 10 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ার অফ দ্য প্যানেল। এই যে মিরর ইমেজ আছে সেটা মূলত প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও 10 years সংরক্ষণ করা হবে। এখানে দেখো দ্য স্ক্যান্ড ইমেজ অফ ওএমআর সিট শ্যাল বি প্রিজার্ভ ফ্রম 10 years ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ার দ্য প্যানেল।
এটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই স্ক্যান কপিটা ছিল না বলে 2016 সালে 26,000 চাকরি বাতিল মামলাতে কেসটা পুরো বাতিল হয়ে গেল। এটা বলে দিয়েছে যে প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার পরেও মিরর ইমেজটি 10 বছর সংরক্ষণ করে রাখা হবে। এরপরে যেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক, সেটা আমি চলে যাব। এটা দেখো যে 9-10 এডুকেশন কোয়ালিফিকেশান কী লাগবে, সেটা তোমাদের সব থেকে ইম্পর্টেন্ট এবং তোমার সবার আগে জানা উচিত। এটা ফার্স্ট যে আছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, সেটা আছে। তারপরে on a before the last date of the receiving online application he must possess a minimum qualification as prescribed by the NCT for assistant teacher। এটা বলছে NCT গাইডলাইন অনুযায়ী তোমাদের 9-10 যে কোয়ালিফিকেশনগুলো লাগবে সেটা থাকতে হবে। এরপর যেটা বলেছে যে গ্র্যাজুয়েট অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম দ্য রিকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাট লিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন। তোমাদের গ্র্যাজুয়েশন আর পোস্ট গ্র্যাজুয়েশন 50% মার্কস থাকতে হবে, তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। আর ইটস ইকুইভ্যালেন্ট কোনো কোর্স করে থাকলে সেক্ষেত্রেও তোমরা বসতে পারবে। অ্যান্ড ব্যাচেলর অফ এডুকেশন, তার সাথে বিএড থাকতে হবে ফ্রম ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন। তাহলে বলছে যে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন থেকে তোমাদের বিএডও করতে হবে, এবং গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন তোমাদের 50% মার্কস থাকলে তাহলে তোমরা এই 9-10 ফর্মটা ফিল আপ করতে পারছো। 4-year ডিগ্রি অফ বিএ ইডি এবং বিএসসি ইডি ফ্রম এনি ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজড ইনস্টিটিউশন। এবার যাদের হচ্ছে 4 ইয়ারের যে বিএ সাথে ইডি ছিল এবং বিএসসি সাথে ইডি ছিল তারাও বসতে পারবে এই ফর্মতে। এবার বলছে তারপরে এ ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর ক্লাসেস 9-10 in any government aided or government sponsored school having Bengali or English and Hindi নেপালি। এখানে যে যার ল্যাঙ্গুয়েজ সেটা সিলেক্ট করবে, যে যার ল্যাঙ্গুয়েজ সেটাতেই পরীক্ষায় দেবে, এখানে সেটাই বলছে। এরপর হলো মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার অফ দ্য অ্যাডভাইসমেন্ট, মানে অ্যাডভাইসমেন্ট দেওয়ার পরে 1 জানুয়ারি পর্যন্ত 21 থেকে মোটামুটি 40 বছর পর্যন্ত হতে হবে, তাহলে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। স্টেট গভর্নমেন্ট নর্মস অ্যান্ড শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইবস ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, এবার যাদের ওবিসি কাস্ট বা এসটি এসসি ওবিসি যারা আছে তারা এজ রিলেকশন পাবে। আর সুপ্রিম কোর্ট থেকে যাদের যে সমস্ত ক্যান্ডিডেটের এজ রিলেকশন দেওয়ার কথা বলেছে সেই হিসাবে তোমরা এজ রিলেকশন পাবে। অ্যাপ্লিকেশন এসসি এসটি ওবিসি পিএইচ অ্যান্ড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু বাই দ্য complaints authorities of the only the government of West Bengal as on before the last date of receiving online application shall be that valid document candidate belong to। এখানে বলেছে যে সমস্ত কাস্ট আছে ওবিসি এসসি এসটি তারা ওই গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে মার্কসে ছাড় পাবে, সেটা এখানে উল্লেখ করে দিয়েছে। ধরো 50% মার্কস থাকলে তারপরে ফর্ম ফিল আপ করে যায়, তো সেখানে 45 মার্কস এখানে ডিটেলস দেয়নি, সেটা অফিসিয়াল নোটিশ আসলে সেখানে দেওয়া থাকবে। তো 11-12 ক্ষেত্রে যে এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে সেটা দেওয়া আছে এখানে, সেটা ওই দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া সিটিজেন হতে হবে, আর 1 hour বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন সি মাস্ট পোস্ট মিনিমাম এনসিটি গাইডলাইন অনুযায়ী কোয়ালিফিকেশান কমপ্লিট করতে হবে। এবং বলেছে পোস্ট গ্র্যাজুয়েট উইথ দ্য অ্যাট লিস্ট 50% মার্কস or its equivalent from the recognized university and Bachelor of Education from a National Council for Teacher Education Recognition। তো এখানে বলছে যে পোস্ট গ্র্যাজুয়েটে 50% মার্কস থাকতে হবে বা ইকুইভ্যালেন্ট অন্য কোনো কোর্সে এরকম করা থাকলে তাহলে তোমরা 11-12 বসতে পারছো, এবং সাথে বিএড থাকতে হবে ন্যাশনাল কাউন্সিল অফ টিচার এডুকেশন রিকগনাইজ থেকে। পোস্ট গ্র্যাজুয়েট উইথ অ্যাট লিস্ট 50% মার্কস or its equivalent from recognized university and BEd BSc ED from any institute recognized institution। যাদের বিএ ইএড করা আছে বা বিএসসি ইএড করা আছে এনসিটি রিকগনাইজড তারাও বসতে পারবে। তারপরে যেটা আছে ক্যান্ডিডেট ওয়েলিং দ্য সিলেক্টেড, এখানে যেটা ভাষা সিলেক্ট করবে সেটাতে পরীক্ষা দেবে। এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ passed at least the postgraduate examination in the relevant
তারপর কী বলছে, এ ক্যান্ডিডেট অ্যাপ্লাই ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাস অ্যাট লিস্ট দ্য পোস্ট গ্র্যাজুয়েট লেভেল এক্সামিনেশন ইন দ্য রিলেভেন্ট অর কনসার্ন সাবজেক্ট। মানে যারা 11-12 পরীক্ষা বসবে তাদেরকে MA বা MSCতে সেই সাবজেক্টে পড়ে থাকতে হবে। আচ্ছা 9-10 ক্ষেত্রে এখানে আমি একটা জিনিস বাদ দিয়েছি, সেটা হলো এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ মিনিমাম of 30 full marks in the relevant or concerned subject or post-graduate examination in the concerned or relevant subject। যারা 9-10 এক্সাম দেবে সেই সাবজেক্টে, সেটা গ্র্যাজুয়েশন হোক আর পোস্ট গ্র্যাজুয়েশন হোক, সেখানে ওই সাবজেক্টের উপরে 300 নাম্বারে ফুল মার্কসের উপরে এক্সাম দিয়ে থাকতে হবে, তাহলে তারাই বসতে পারবে। মানে ধরো তুমি গ্র্যাজুয়েশনে যদি গ্র্যাজুয়েশনে মার্কস দিয়ে ফর্ম ফিল আপ করো, তাহলে সেখানে তোমাদের ওই সাবজেক্টের উপরে 300 ফুল মার্কস নিয়ে এক্সাম দিতে হবে, তাহলে তোমরা বসতে পারো। বা পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে যদি ফর্ম ফিল আপ করে থাকো, তাহলে পোস্ট গ্র্যাজুয়েটের উপরে ওই সাবজেক্টের উপরে 300 নাম্বারে এক্সাম দিয়ে থাকতে হবে। এরপর 11-12 ক্ষেত্রে এজ রিল্যাকশন সেম আছে, কনসার্ন উইথ দ্য ফ্রেশ সিলেকশন পোস্ট অফ রিকগনাইজ ক্যান্ডিডেট দ্য পোস্ট। এরপর 11-12 ক্ষেত্রে এজ রিল্যাকশনের ক্ষেত্রে এজ লিমিটের ক্ষেত্রে মিনিমাম 21 ইয়ার্স অ্যান্ড ম্যাক্সিমাম 40 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি অফ দ্য ইয়ার। সেম ক্ষেত্রে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে, তাহলেই ফর্ম ফিল আপ করতে পারবে। এবং OBC ST SC এজ রিল্যাকশন যেমন পাওয়া যায় সে হিসাবে ছাড় দেওয়া হবে। এবং সুপ্রিম কোর্ট থেকে যাদেরকে এজ রিল্যাকশন দেওয়ার কথা বলা হয়েছে, সেখানে এজ রিল্যাকশন দেওয়া হবে। এবং ফর্ম ফিল আপের ক্ষেত্রে 50% মার্কস যারা কাস্টের মধ্যে পড়ছে, তাদের সেই ক্ষেত্রে 5% রিল্যাকশন দিয়ে ফর্ম ফিল আপ করানো হবে 45-এ। এগুলি এখানে বলা হয়েছে। এবারে আমরা চলে যাই আপার প্রাইমের ক্ষেত্রে। আপার প্রাইমের খুব গুরুত্বপূর্ণ পার্ট এখানে আছে, সেটা এখন আলোচনা করব। বলছে দ্য ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ার সিটিজেন হতে হবে। তারপর অন অর বিফোর দ্য লাস্ট ডেট অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন হি মাস্ট প্রসেস অফ দ্য মিনিমাম কোয়ালিফিকেশন অ্যাজ দ্য prescribed by the NCT of assistant teacher for upper primary level of classes। NCT গাইডলাইন অনুযায়ী কোর্স কমপ্লিট রাখতে হবে। এখানে প্রেসক্রাইব বলেছে, এখানে যারা তোমরা কোয়ালিফিকেশন এখন তো কোর্স চলছে, তারাও কিন্তু পরীক্ষা বসতে পারবে আপার প্রাইমারির ক্ষেত্রে। তার পাস ইন টিচার এলিজিবিলিটি টেস্ট টু বি কন্ডাক্টেড বাই দ্য অ্যাপ্রোপ্রিয়েট স্টেট গভর্নমেন্ট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য গাইডলাইন ফ্রেমড বাই দ্য NCT ফর দ্য পারপোজ। মানে এখানে টেস্ট পাস করতে হবে। টেটের পরে তোমাদের কিন্তু একটা সাবজেক্ট এখানে পরীক্ষা হবে, সেখানে গ্যাজেটে বলে দিয়েছে 25 মার্কসে একটা সাবজেক্টে পরীক্ষা হবে, সেটা আমি পরে ডিসকাস করছি, সেখানে পরে ডিটেলসে আছে ওটা। এখানে যে টেটের পরীক্ষা হবে, এখানে 40 নাম্বার ভ্যালিডিটি আছে। এই 150 নাম্বারের মধ্যে 150 পেলে তোমাদের 40 নাম্বার অ্যাড হবে বা যুক্ত হবে। এরপরে বলছে দ্য ক্যান্ডিডেট উইলিং টু বি সিলেক্টেড অ্যাজ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ফর দ্য আপার প্রাইমারি লেভেল। এবার যা যে ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে, বেঙ্গলি, ইংলিশ, হিন্দি, নেপালি, উড়িয়া, সে সেটা সিলেক্ট করবে। এরপর এখানে একটা খুবই ইম্পর্টেন্ট পার্ট দিয়েছে আপার প্রাইমারির ক্ষেত্রে, তোমরা ভালো করে লক্ষ্য করো। এ ক্যান্ডিডেট অ্যাপ্লাইং ফর এ সাবজেক্ট মাস্ট হ্যাভ পাসড অ্যাট লিস্ট দ্য গ্র্যাজুয়েশন লেভেল এক্সামিনেশন উইথ মিনিমাম অফ 30 ফুল মার্কস ইন দ্য রিলেভেন্ট অফ কনসার্ন সাবজেক্ট। যে সাবজেক্টে তোমরা এক্সামটা দেবে সেখানে গ্র্যাজুয়েশন হবে বা এক্সাম দিয়ে থাকতে হবে, তাহলে তোমরা আপার প্রাইমারি ফর্মটা ফিল আপ করতে পারবে। কারণ আগে অনেক ক্ষেত্রে হয়েছে 100-150 বা বাংলা ইংলিশে 50-100 নিয়ে এক্সাম দিতে পেরেছিল এবং সেটা নিয়ে চাকরি করছে। কিন্তু এক্ষেত্রে এখন গ্র্যাজুয়েশনে মোটামুটি 300 নাম্বার ফুল মার্কস সেই সাবজেক্টের উপর এক্সাম দিয়ে থাকতে হবে, তাহলে ফর্মটা ফিল আপ করা যাবে। এরপর যেটা আছে এজ রিল্যাক্সেশন, সেটা বা এজ লিমিটের ক্ষেত্রে, এজ লিমিটের ক্ষেত্রে সেম আছে যে মিনিমাম 21 ইয়ার্স আর ম্যাক্সিমাম 40 ইয়ার্স, এবং SC ST OBC সেই হিসাবে ছাড় পাবে। সবথেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা এখন সেটা বলবো, 9-10 যে মার্কস ডিভিশন সেটা এখন বলবো। ফার্স্ট আছে কি রিটেন এক্সামিনেশান, তোমাদের ফার্স্ট হবে রিটেন এক্সামিনেশান, যেটা হচ্ছে 60% মার্কস থাকছে। 60 মার্কসের সেটা 30টা কোশ্চেন 2 নম্বর করে থাকবে না 60টা 1 নম্বর করে থাকবে, সেটা অফিসিয়াল নোটিফিকেশনে বোঝা যাবে, সেখানে আলাদা করে সব দিয়ে দেবে। তারপর থাকছে অ্যাকাডেমিক স্কোর, যেখানে
আগের থেকে অনেকটাই একাডেমিক স্কোর কমিয়ে দেওয়া হয়েছে। আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএড সব কিছুতে একাডেমিক্স থাকতো, এখন শুধুমাত্র কেবলমাত্র গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন মার্কসের উপরে 10 মার্কস দেওয়া হচ্ছে, অনেকটাই কমে গেছে। এখানে বলে দিয়েছে কি যে 60 অ্যান্ড অ্যাবোভ, যারা 60 থেকে 100 পর্যন্ত তাদের ক্ষেত্রে 10 মার্কস দেওয়া হবে। আর যারা বিলো 60 টু 50%, মানে 50 থেকে 59, তাদের ক্ষেত্রে 8 মার্কস দেওয়া হবে। আর যারা বিলো 50% তাদেরকে 6 মার্কস দেওয়া হবে। তাহলে বুঝতে পারছো, যারা 60 উপরে আছে 10 মার্কস, যারা 50 থেকে 59 তারা 8 মার্কস, এবং যারা 50% কমে আছে তারা 6 মার্কস পাবে। তারপর বলছে প্রিয়র টিচিং এক্সপিরিয়েন্স 10 মার্কস। এই জায়গাটা হচ্ছে সমস্যা, যেখানে ফ্রেশ ক্যান্ডিডেটরা অনেকটাই পিছিয়ে গেছে, সেখানে তারা -10 থেকে শুরু করবে তাদের সঙ্গে কম্পিটিশান করতে হলে। কারণ এখানে এই পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স মানে এখানে বলে দেয়নি যে যারা বাতিল হয়ে গেছে 26 তাদের জন্যই এই 10 মার্কস দেওয়া হচ্ছে। এখানে এমনভাবে দেওয়া হচ্ছে এখানে কোনো কেসও করা যাবে না। কারণ কি, এখানে যে সমস্ত ক্যান্ডিডেটরা টিচিং করতো তাদের প্রত্যেকেই 10 মার্কস করে দেওয়া হবে। এখানে বলছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট অফ দ্য অর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল calculated on the basis of 2 marks for each year of service in a substantive post and permanent or one contractual basis। যারা প্যারা টিচার আছে এবং যারা টিচার ছিল তারা প্রত্যেকের বছরের এক্সপেরিয়েন্স হিসেবে 2 মার্কস করে দেওয়া হবে। তাহলে যদি ধরা হয় সেই হিসাবে যারা 2016 থেকে চাকরি করছে, তাহলে 16 থেকে 25 প্রায় 9 বছর, তো 9 বছর হিসাবে 2 গুণ করলে সমান সমান হয় 18, তাহলে প্রায় 18 নম্বর, মানে তারা প্রত্যেকেই 10-এ 10 করে পাবে। এই জায়গাটা ফ্রেশদের অনেকটাই পিছিয়ে পড়েছে বা পিছিয়ে দেওয়া হয়েছে, সেখানে 10 মার্কস পিছন থেকে শুরু করতে হবে ফ্রেশদের ক্ষেত্রে। তারপরে আছে ওরাল ইন্টারভিউ। ইন্টারভিউতে থাকছে 10 নম্বর, আর লেকচার ডেমনস্ট্রেশন থাকছে 10 মার্কস। অ্যাপ্রোপ্রিয়েট উইথ দ্য ইন্টারভিউ বোর্ড ইন কম্পালসারি। তাহলে এই নিয়ে টোটাল হলো 100 নাম্বার। টোটাল তোমাদের 100 নাম্বার এখানে প্রথমে থাকছে সাবজেক্ট এক্সামের উপরে 60 নাম্বার, তারপরে একাডেমিক স্কোরে 10 নাম্বার, তারপরে থাকছে টিচিং এক্সপিরিয়েন্সে 10 মার্কস, আর ওরাল ইন্টারভিউ 10 মার্কস, আর লেকচার ও ডেমনস্ট্রেশনে 10 মার্কস, টোটাল 100। এরপর 11-12 ক্ষেত্রে যে মার্কস ডিভিশন আছে সেটা হলো, ফার্স্ট রিটেন এক্সামিনেশন হবে 60 মার্কসে সেম, তারপরে একাডেমিক স্কোর থাকবে, এডুকেশন কোয়ালিফিকেশন 10 মার্কস থাকবে, সেটা ওই 60% উপরে হলে 10 মার্কস, এবং 50 থেকে 59% 8 মার্কস, আর 50% যারা বিলো আছে তারা 6 মার্কস পাবে। এরপরে পিওর টিচিং এক্সপিরিয়েন্স, তাদের যারা এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে প্রত্যেকটা বছরে 2 নম্বর করে, সেই হিসাবে যাদের যে যত ইয়ার এক্সপিরিয়েন্স আছে সেই হিসাবে মার্কস পাবে, এটা আছে। তারপরে ওরাল ইন্টারভিউ আছে 10 মার্কস, তারপরে লেকচার আছে 10 মার্কস, এই নিয়ে টোটাল 100 নম্বরে পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রে। এখানে একটা জিনিস আছে, অ্যাপ্রোপ্রিয়েট বিফোর দ্য ইন্টারভিউ ইজ কম্পালসারি, মানে ইন্টারভিউতে অবশ্যই তোমাদের প্রেজেন্ট থাকতে হবে। পাস করলে কিন্তু ইন্টারভিউ উপস্থিত হলে না তাহলে হবে না, ইন্টারভিউ বোর্ডে অবশ্যই উপস্থিত থাকতে হবে। আচ্ছা, এবারে এখন আপার প্রাইমারি সিলেকশন প্রসেসটা বলবো। ফার্স্ট 1 নম্বর হলো কি, যে একাডেমিক স্কোর, যাদের একাডেমিক গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন, এখানে কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা বিএড ডিএলএডের উপর নাম্বার নেই, এখানে হলো পোস্ট গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েটে যাদের 60% উপরে নাম্বার থাকবে তারা পাবে 10, আর যাদের 50 থেকে 59 থাকবে তারা পাবে 8, আর যারা 50 বিলো থাকবে তারা 6 মার্কস পাবে একাডেমিক স্কোরে। এখানে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে আপনার টেটের ক্ষেত্রে, কারণ টেট ওয়েজেসটাকে 40 নাম্বার মার্কস করে দিয়েছে, সেটা খুবই ইম্পর্টেন্ট। কারণ এখানে 150-তে 150 পেলে তোমরা
40 মার্কস পাবে। তো এটা খুবই একটা ইম্পর্টেন্ট হয়ে গেছে তোমাদের আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে। আপার প্রাইমারি টেটে এখন 120 উপরে করে পেতে হবে, নাহলে চাকরি পাওয়া সম্ভব নয় বা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। এরপরে যেটা ইম্পর্টেন্ট নতুন যুক্ত হয়েছে সেটা হলো রিটেন এক্সামিনেশান 25 মার্কস, সাবজেক্টের উপরে প্রত্যেকে 25 মার্কস এক্সাম হবে। এটা আগে ছিল না, এখন অ্যাড হয়েছে। তারপরে আছে ওরাল ইন্টারভিউ 15 মার্কস আর লেকচার ডেমনস্ট্রেশন 5 মার্কস, মানে টোটাল ইন্টারভিউ বোর্ডে থাকছে 20 মার্কস। অ্যাপিয়ারেন্স বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড ফর 4 and 5 ইজ কম্পালসারি, মানে ইন্টারভিউ বোর্ডের মধ্যে উপস্থিত থাকতে হচ্ছে। তারপরে বলছে পিরিয়ড টিচিং এক্সপিরিয়েন্স, এখানেও টিচিং এক্সপিরিয়েন্সও 5 মার্কস থাকছে। এক্ষেত্রে প্রত্যেক বছরে এক্সপিরিয়েন্স অনুযায়ী 1 মার্কস করে থাকছে। তাহলে তোমরা বুঝতেই পারলে আপার প্রাইমারি সিলেবাসটা কি। তো এখন এরপরে যেগুলো আছে সেটা হলো কাউন্সিলিং প্রসেস, ইন্টারভিউ প্রসেস, বাকি এক্সট্রা আছে। তোমরা আশা করি পুরো গ্যাজেটটাই বুঝতে পারলে, যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে সেটা আমি তুলে ধরেছি। তো এরপর আমি আপার প্রাইমারি টেটের জন্য বা 9, 10, 11, 12 প্রত্যেকটা আলাদা ডিটেলস ভিডিও আনবো ভালো করে, যাতে তোমরা আরও পরিষ্কার বুঝতে পারো এবং কোন বইগুলো পড়লে ভালো হবে, কী করলে ভালো হবে সেটা আমি পুরো ডিটেলসে বলবো। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে এবং লাইক ও শেয়ার করে বন্ধুদের কাছে, কারণ তোমাদের লাইক শেয়ারে আমাদের উৎসাহ বাড়ে এবং বিভিন্ন ইনফরমেশন ভিডিও আনতে সুবিধা হয়। থ্যাংক ইউ, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।